নমস্কার, বাংলা স্পেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কথা ছিল খেলা হবে বাংলাদেশের, এখন বাংলাদেশের জায়গায় আসছে স্কটল্যান্ড। এই যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই নিয়েছিল যে হয় তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরিত করতে হবে, নয় তাদের পক্ষে নিরাপত্তার কারণে ভারতে যাওয়া সম্ভবই নয়। সেই অবস্থানে অবিচল থাকার কারণে আইসিসি আজকে জানিয়ে দিয়েছে, খুব ভালো কথা, তোমাদের খেলতে হবে না, তোমাদের বদলে স্কটল্যান্ড খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এর ফলে খুব কম নয়, গুনে গুনে 330 কোটি টাকা ক্ষতি হবে। তদুপরি এই না খেলতে চাওয়ার জন্য আরও বেশ কয়েক কোটি টাকা তাদের জরিমানা হওয়ারও সম্ভাবনা। এখন এটা কি শুধু বাংলাদেশের ক্ষতি, নাকি একই সঙ্গে কলকাতারও? আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম যে দেখুন, আমাদের গুজরাট শাসিত এই ভারতবর্ষে ক্রিকেটও তো তাদের দ্বারাই শাসিত। এমনিতেই পশ্চিমবঙ্গের কলকাতার ইডেন গার্ডেন্সে ভাগ্যে যদি বাংলাদেশ আসতো তাহলেও কতগুলো একেবারে খাজা খেলা বরাদ্দ হয়েছিল। যেমন ধরুন, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ, বাংলাদেশ ভার্সেস ইটালি, ইংল্যান্ড ভার্সেস বাংলাদেশ, ইংল্যান্ড ভার্সেস ইটালি, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইটালি। এবার তার মানে গল্পটা দাঁড়াবে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস স্কটল্যান্ড, বাংলাদেশ স্কটল্যান্ড ভার্সেস ইটালি, ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড, ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইটালি, ইংল্যান্ড ভার্সেস ইটালি। আচ্ছা, এই খেলাগুলো দেখতে আপনারা কতটা উৎসাহী হবেন সেটা আপনারা ভাবুন। টি20 ম্যাচ তো ক্রিকেট নয়, এটা একটা বিশুদ্ধ বিনোদন, এবং এই বিনোদন ক্রিকেটকে উপলক্ষ করে অনুষ্ঠিত হয়। এবং ক্রিকেট থাকুক না থাকুক, এ নিয়ে নাচানাচি কম হয় না। তবু বাংলাদেশ যদি কলকাতায় খেলতো তাহলে হয়তোবা আপনারা কেউ কেউ মাঠে যেতে উৎসাহিত হতেন, টিকিট কাটতে উৎসাহিত হতেন। আজকে এই ফিক্সচারের পর গ্রুপ স্টেজে অখাদ্য 5টা ম্যাচ দেখার জন্য আমার ধারণা সিএবির যারা বার্ষিক সদস্য, যারা ক্লাব হাউসে কমপ্লিমেন্টারি টিকিট পাবেন, তারাও যাবেন না। এদিকে বাংলাদেশ তার কত ক্ষতি হবে সেই হিসেবটা করে রেখেছে, তার মধ্যে আমি একটু পরে আসছি। কিন্তু আমাদের কলকাতার যে ক্ষতি হলো তা নিয়ে ওই শালবনির ইস্পাত উদ্যোগের কর্ণধারের কোনো বক্তব্য শুনেছেন? কিংবা তার দাদার? কিংবা এই রাজ্যে আমি জানি না এই মুহূর্তে কোন ক্রীড়ামন্ত্রী আছেন, আদৌ আছেন কিনা তাঁর? সুতরাং ছেলে খেলাটা শুধু বিশ্বকাপ, তথাকথিত টি20 বিশ্বকাপ নিয়ে হচ্ছে না, যার যা মর্জি ঠিক সেইভাবেই হচ্ছে। এখন এই যে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আনা, এই সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখবেন সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। আমি জানি আমার দর্শকদের একটা বড় অংশের এ ব্যাপারে দৃষ্টিভঙ্গি কী। দেখুন, আপনি যদি উন্মত্ত, ক্রোধান্বিত, অর্বাচীন দেশপ্রেমের শরিক হন, তাহলে আপনি বাড়িতে বসে বা পাড়ার ক্লাবে অথবা চায়ের দোকানে বিস্তর বগল বাজাবেন, আর এই বাবা কি দিলাম দেখেছ, হালার পোলাদের এত বার বাড়ছে যে তারা বলছে আমরা ভারতে খেলবো না। ব্যাস, থোতা মুখ ভোঁতা কইরা দিছে আইসিসি, এরপর যা ভোগে যা। এটা হচ্ছে এক ধরনের পপুলার মেন্টালিটি, যেটাকে আমি মবক্রেসির একটা রূপ বলেই মনে করি।
কিন্তু আমি কি মনে করলাম তাই দিয়ে তো কিছু হচ্ছে না। এখন আমাদের দেশ, আমাদের গোটা সমাজটা বাংলাদেশে এইসব একের পর এক হিন্দু নিধন, অবিচার, অনাচার, অত্যাচারের ঘটনা দেখে এতটাই তিক্ত হয়ে গেছে এবং এতটাই ক্ষেপে বেগুন হয়ে গেছে যে এই ধরনের প্রতিক্রিয়া কিছুটা স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে হিন্দু নিধনযজ্ঞ বাংলাদেশে বন্ধ করতে দীপু দাসের ঘটনার পরে ইউনূস সরকারের কলার ধরে তাদের গালে 2 থাপ্পড় মারার দায়িত্বটা কার ছিল? অবশ্যই আইসিসি প্রেসিডেন্ট ওই রস্যকায় জয় শাহের নয়। এই দায়িত্বটা ছিল ভারতবর্ষের নর্থ ব্লক, সাউথ ব্লক তো এখন আর নেই, কোথায় গেছে তা বলতে পারবো না। কিন্তু যাদের এই কাজটা করার কথা, যেভাবে বাংলাদেশে একেবারে একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, আমার মনে হয় অ্যান্টি হাসিনা সেন্টিমেন্টের চেয়েও এখন পারভেডিং হয়ে গেল, এবং যারা এই প্রচারের পারপিট্রেটর, যারা পাকিস্তানকে কোল পেতে ডেকে এনে আবার বাঙালি পাকিস্তানি ভাই ভাই করছে, তাদেরকে প্রতিহত করতে বা সবক শেখাতে আমরা সেইভাবে কোনো ব্যবস্থা নিয়েছি কি? দেখুন, দাবি করার জন্য অনেক কিছু দাবি করা যায়, কিন্তু টেস্ট অফ দ্য পুডিং আলটিমেটলি ইজ ইন ইটিং। আপনি কি বাতেলা করলেন তাই দিয়ে কিছু যায় আসে না। আপনি কি কাজ করলেন তার উপরেই নির্ভর করে যে আপনার বাতেলা কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক। আর যদি আপনি এইটাকে একটা ক্রিকেটীয় ব্যাখ্যা থেকে দেখেন, তাহলে আপনি আজকে শোকান্বিত হবেন। কেননা এইভাবে বিষাক্ত রাজনীতি যদি ক্রিকেটকে গ্রাস করে, খেলাধুলোকে গ্রাস করে, তাহলে এর শেষ পরিণতি কোথায় কেউ তা বলতে পারে না। কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে এইসব কথা বলার ঝুঁকি প্রচণ্ড। গাল ছাড়া, স্টক ছাড়া আর আপনার কপালে কিছু জুটবে না। সুতরাং আমি ঝাড় খাচ্ছি খাই, আপনাদের যাদের একটু ক্রিকেটীয় চেতনা আছে, বিশেষ করে একটা এই দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্রিকেটের সংহতি বলে একটা বস্তু আমরা তৈরি করতে পেরেছিলাম জগমোহন ডালমিয়ার আমলে, যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা একজোটে শ্বেতাঙ্গ শাসিত আইসিসিতে লড়াই করত, এবং সেই লড়াইয়ের নেতৃত্ব দিতেন একজন কলকাতারই মানুষ, জগমোহন ডালমিয়া। আমরা অতীতে এরকম অনেক দৃষ্টান্ত দেখেছি। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আইসিসি এর পুরো কথাটা কি বলুন তো? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আমি যদি বলি এটা সম্পূর্ণ একটা মিসনোমার, এর আসল নাম হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, তাহলে কি খুব বাড়াবাড়ি হয়ে যাবে? এই যে আপনারা দেখছেন ভারতের দাদাগিরি, এবং ভারত যা বলে একই সুরে বাকি আইসিসি সদস্য দেশরাও গলা মেলায়, এটা কেন? তার কারণ আজকে ক্রিকেট ভারতবর্ষে যে ধরনের বিস্ফোরিত একটা বস্তু, যে পরিমাণ টাকা ভারতবর্ষ ক্রিকেটকে দেয় তার ভাগের ভাগিদার বাকি সব আইসিসিভুক্ত দেশ। অতএব এটা মুন্ডু গেলে খাবোটা কির প্রশ্ন। বাকি দেশগুলো, ধরুন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এরা তো কোনো পিছিয়ে পড়া আফগানিস্তান নয়, নিবু নিবু ক্রিকেটের দেশ ওয়েস্ট ইন্ডিজ নয়, কিংবা জিম্বাবুয়ে নয়। সুতরাং এরা কেন ভারতবর্ষ পো ধরে যে সিদ্ধান্তই আইসিসিতে বসে ভারতীয় কর্তারা নেবেন সেটাকেই অনুমোদন করেন? এটা তো একটা ভেবে দেখার মতো বিষয়। পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, ফ্রাইডে টাইমসের একদা এডিটার, এখনও আছেন কিনা বলতে পারবো না,
নাজম শেঠি তিনি সম্প্রতি প্রেস কনফারেন্স করে বলেছেন যে বাংলাদেশের অনুসরণে পাকিস্তান যদি এই T20 ওয়ার্ল্ড কাপ বয়কট করে তাহলে তিনি সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। এবং আরেকটা খুব চমৎকার উক্তি করেছেন, তিনি বলেছেন বাকি দেশগুলোর উচিত এক কাট্টা হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় সেটাকে ডিমনস্ট্রেটিভলি প্রমাণ করা। কিন্তু এটা উইশফুল থিঙ্কিং, আজকের পার্সপেক্টিভে সেটা বোধহয় অসম্ভব। সেজন্যই আপনি একটা পার্টিসিপেটিং দেশকে তাদের নিরাপত্তার দুশ্চিন্তা যতই সঠিক এবং যুক্তিসঙ্গত হোক না কেন, তাদেরকে অন দ্য ডটেড লাইন বলে দিচ্ছেন তোমাকে এতটা সময় দিলাম, এর মধ্যে তুমি জানাও তুমি ভারতবর্ষে খেলবে কি খেলবে না। যদি না জানাও বা তাহলে আমরা তোমাদের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে নেব। এ তো অনেকটা পণবন্দি করার মতো ব্যাপার। অপহরণ করার পর এই দুর্বৃত্তরা যেমন বলে 48 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে আমরা যে টাকাটা চেয়েছি সেটা মানে দিয়ে দাও, নইলে তোমার বাচ্চার লাশ তোমার বাড়িতে সুন্দর কফিনে পৌঁছে দেবো। এটা প্রায় সেরকমই একটা ব্যাপার, খালি মৃত্যুর ঘটনা নেই। আর বাংলাদেশের যে সিকিউরিটির পারসেপশন, সেই পারসেপশনটা ঠিক না ভুল একথা কে বলবে? একথা তো আমরা ঠিক করতে পারবো না দর্শক। বাংলাদেশ একটা স্বাধীন স্বতন্ত্র সার্বভৌম দেশ। এই যেভাবে আমাদের পোস্টার বয়, ইদানিং ক্রিকেটের পোস্টার বয় উঠেছেন শাহরুখ খান, খেলার নাম বাবাজি মনে করে মুস্তাফিজুর রহমানকে ক্যালকাটা নাইট রাইডার্স টিম থেকে অর্ধচন্দ্র দিল, তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে। তারপর কোনো দেশ ভারতবর্ষকে তাদের খেলার পক্ষে কিংবা তাদের সঙ্গে যারা আসবেন সাংবাদিক সহ তাদের পক্ষে নিরাপদ মনে করতে পারে? বিশেষ করে কলকাতাতে, যেখানে অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট এখন টকবক করে ফুটছে। যদি 70-75 হাজার লোক খেলা দেখতে যায়, কে গ্যারান্টি দেবে যে বাংলাদেশের প্লেয়ারদের উপর বা সাংবাদিকদের উপর বা ক্রিকেটের সঙ্গে সংযুক্ত লোকেদের উপর কোনো আক্রমণ হবে না? এই গ্যারান্টি কে দেবে? মনোজ বর্মা? মমতা বন্দ্যোপাধ্যায়? কেউ তো দিতে পারবে না। সুতরাং যেখানে একটা সম্ভাব্য অস্বস্তির পরিস্থিতি আছে, সেখানে একটা দেশ তাদের ক্রিকেট দলকে পাঠাতে যাবে কোন দুঃখে? আপনি বাংলাদেশের জায়গায় ভারতবর্ষকে রাখুন। ভারতবর্ষ কি পাকিস্তানে গিয়ে খেলে? পাকিস্তান কি ভারতে এসে খেলে? তাদের থার্ড কান্ট্রিতে খেলা হয়। আইসিসির মালও চাই। অতএব ভারত পাকিস্তান ম্যাচ না করলে তাদের এই যে এত মা লক্ষ্মীর কৃপা, সেটা অনেকখানি কমে যাবে। অতএব দুবাইয়ে খেলো, আবুধাবিতে খেলো, টরন্টোতে খেলো, কে জানে এরপরে হয়তো চাঁদ অথবা মঙ্গল গ্রহে ভারত পাকিস্তান ম্যাচের ব্যবস্থা হবে। আচ্ছা, ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে তাদের ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত উইল ওয়ার্ক, ওয়াই নট ইন কেস অফ বাংলাদেশ? এমন তো নয় যে নিরাপত্তার কারণ দেখিয়ে ক্রিকেটে একটা দেশ আরেকটা দেশে খেলতে অনেক সময় রাজি হয় না। পাকিস্তানে না খেলার সিদ্ধান্ত এক সময় ভারতবর্ষ ছাড়ুন 101 আইসিসি ভুক্ত দেশ নিয়েছিল। এটা হচ্ছে একটা জোয়ার ভাটার মতো। যখন পাকিস্তানে শ্রীলঙ্কার প্লেয়ারগুলো আক্রান্ত হলো, তারপরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাতে শ্রীলঙ্কা ছাড়ুন কোনো দেশ, এমনকি স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, এরপরে দেখছি সম্ভবত সোমালিল্যান্ড, তারপরে জাইর কিংবা ইকুয়েডর, এরাও দেখব ব্যাট হাতে নেমে পড়েছে। সে নামুক। তাহলে নিজের বেলা আটিসাটি, পরের বেলা দাঁত কপাটি হবে কেন?
দেখুন, এই ইউনূসের সরকার যে একটা সম্পূর্ণ বদমাইশের সরকার, যাদের ভারত বিরোধিতা ছাড়া এবং হাসিনার দলকে নির্বংশ করা ছাড়া ঘোষিতভাবে কোনো কাজের কাজ করেনি, তাদের এই সিদ্ধান্ত তো নয়। তাদের যে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, যাকে নিয়ে প্রচুর বিতর্ক আছে ঢাকাতে, তিনি কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে ওই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বসে তার ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন এবং সেই বৈঠকে ক্রিকেটারদের মনোভাব কী তা যাচাই করার পরেই তিনি ঘোষণা করেন এই পরিস্থিতিতে ভারতবর্ষে খেলতে যাওয়া বাংলাদেশের প্লেয়ার এবং সঙ্গী সাংবাদিকদের পক্ষে নিরাপদ নয়। অতএব আইসিসির কাছে আমাদের প্রথম এবং সর্বশেষ অনুরোধ, আমাদের ম্যাচগুলো দয়া করে শ্রীলঙ্কায় শিফট করুন। এবং এটা তো ডাবল ভেন্যুতে খেলা হচ্ছে, ভারত এবং শ্রীলঙ্কা। সুতরাং আইসিসি চাইলে ইজিলি তারা বাংলাদেশকে অ্যাকোমোডেট করতে পারত। যদি আমি ঠিকই করি যে ভাই, আমি তো কূটনীতিতে দাদাগিরি করতে পারি না, আমি তো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কাপড় খুলে নিতে পারি না, আমি তো এই মোহাম্মদ ইউনূস নামক উপদ্রবের সঙ্গে সহাবস্থান করতে করতে অলমোস্ট লাইক স্লিপিং উইথ দ্য ডেভিল হয়ে গেছি। অতএব যেখানে পারি সেখানে একটু মোচড় দিই। কোথায় পারি? ক্রিকেটে পারি। অতএব ক্রিকেটে আমি বাংলাদেশকে সবক শেখালাম। একটা 140-45 কোটি মানুষের দেশ একটা ওইটুকু পুচকে বাংলাদেশকে সবক শেখাচ্ছে, তাও ক্রিকেটের নাম করে। এটা কি ভারতবর্ষের পক্ষে খুব গর্বের বিষয় না পরম গ্লানির? দেখুন, একদিন যখন এইসব নিয়ে ইতিহাস লেখা হবে আর ক্রিকেট নিয়ে হরবকত লেখালেখি হয়, এটা একটা ভালো ব্যাপার। তখন ভারতবর্ষের এই সিদ্ধান্তকে বা আইসিসির এই সিদ্ধান্তকে কিভাবে দেখা হবে? দেখুন, শেষ কথা তো আইসিসির চেয়ারম্যান বলেন না, শেষ কথা অন্য কেউ বলে না, বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডও বলে না। শেষ কথা লেখে ইতিহাস, এবং ইতিহাসই দেয় আগুনের রঙে শেষাক্ষর। একটা ছোট দেশ, একসময় বাংলাদেশকে দুধুভাতু মনে হতো। বাংলাদেশের সঙ্গে খেলে 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 তাদের ক্রিকেটকে উন্নত করার ব্যাপারে ভারতবর্ষের যথেষ্ট ভূমিকা আছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যে সময় ঢাকায় বাংলাদেশ ভারতবর্ষে খেলা দেখতে যেতাম, তখন স্টেডিয়াম উপচে পড়ত, কিন্তু বাংলাদেশ তখনও পাতে দেওয়ার মতো দল হিসেবে মাথা চাড়াই দেয়নি। আজকে বাংলাদেশ কিন্তু একেবারে আগুনে পোড় খাওয়া লোহার মতো। তারা কোন ম্যাচে কাদের বিরুদ্ধে কী পারফরমেন্স করবে আগে থেকে কেউ তা বলতে পারে না। নইলে এমনি এমনি অত টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে হার কিপ্টে শাহরুখ খান তার দলে নিয়েছিলেন, ইয়ার্কি মারতে তো নেননি। আর টাকার মূল্য শাহরুখের চাইতে ভালো তো কেউ বোঝে না। অতএব বাংলাদেশ ওয়াজ অ্যান্ড অলওয়েজ ইজ এ পসিবল উইনার কন্টেন্ডার। আমরা স্বীকার করি আর নাই করি, একটা দেশের এতগুলো প্লেয়ারকে একটা এত বড় টুর্নামেন্ট থেকে বঞ্চিত করার মধ্যে একটা স্যাডিস্টিক প্লেজার থাকতে পারে, কিন্তু ইতিহাসের কষ্টি পাথরে এটাকে একটা দানবীয় সিদ্ধান্ত ছাড়া আর কিছুই মনে হবে না। এবার আসে যাক, দেখুন, বাংলাদেশ ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছে। তারা এটাও জানে যে তাদের এর জন্য দারুণ প্রচুর গুণাগার দিতে হবে। এই কিছুদিন আগেই দেখছিলাম আমাদের পিটিআই হিসেব করে লিখেছে যে 330.21 কোটি টাকা ক্ষতি হবে বাংলাদেশের। কিভাবে? আইসিসি থেকে আসা বিসিবির বার্ষিক আয়ে প্রায় 60% অর্থ হারানোর আশঙ্কা। সম্প্রচার সত্ত্ব স্পন্সরশিপ থেকে আয়েও বড় ক্ষতি হবে। সেটা কত জানেন? 100 কোটি টাকা। অংশগ্রহণ ফি, পার্টিসিপেশনের জন্য তো একটা ফি সব দেশ পায়,
বাংলাদেশের পাওয়ার কথা ছিল 3.66 কোটি টাকা। এছাড়া খেলোয়াড়দের আলাদা করে অনেক ক্ষতি হবে, তাদের ম্যাচ ফি, পারফরম্যান্স বোনাস, প্রাইজ মানি সব কিছু থেকে তারা বঞ্চিত হবেন। আর জরিমানাও হতে পারে। টি-20 বিশ্বকাপে না খেলার গ্রহণযোগ্য কারণ দেখাতে না পারলে প্রায় 24.46 কোটি টাকা বাংলাদেশকে জরিমানা দিতে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তিগ্রাহ্য কারণের বিচার কে করবে? আইসিসি তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নয়, কোনো আন্তর্জাতিক আদালত নয়। এটা একটা ক্রিকেট প্রশাসকদের মঞ্চ, যেখানে মাইট ইজ রাইট। আজকে ঠিক যেভাবে ট্রাম্পের হুমকি এবং একের পর এক দুর্বিনীত আচরণ সত্ত্বেও বাকি বিশ্ব হয় হজম করে, নয় নিজেদের মধ্যে গজর গজর করে, ঠিক একই কারণে ক্রিকেটের আঙিনায় ভারতবর্ষ হচ্ছে আমেরিকা। ফলে দ্য পাওয়ার অলসো ইজ রেস্ট্রিক্টেড বাই এ সেন্স অফ রেসপন্সিবিলিটি, যে রেসপন্সিবিলিটি দেখানোর ব্যাপারে আজকাল আর কেউ মাথা ব্যথা করে না। দেখুন, এর ফলে বাংলাদেশ পরবর্তী টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাতে পারে। তাদের বলা হতে পারে আবার ওই পরীক্ষা দিয়ে এসো ভাই, অর্থাৎ যে কাজটা তারা 10 বছর আগে করতো এটা আবার তাদের করতে হতে পারে। দেখুন, ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। বাংলাদেশে এশিয়া কাপে ভারত না খেললে আর্থিক ক্ষতি হবে। এবছর ভারত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে না এলেও আর্থিক ক্ষতি হবে। এই সবই স্লেটেড আছে, কিন্তু কোনোটাই হচ্ছে না। আইসিসির বিভিন্ন কমিটি থেকে বাংলাদেশের প্রতিনিধিরা বাদ পড়তে পারেন, ভোটাধিকারও সীমিত করে দেওয়া হতে পারে। টুর্নামেন্টের বিভিন্ন ধাপে উত্তরণের জন্য বড় অঙ্কের প্রাইজ মানি, আয়ের সুযোগ বাংলাদেশ হারাবে এবং শেষ পর্যন্ত 2028 সাল থেকে পরবর্তী 3 বছরের জন্য রাজস্ব বণ্টনে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দিতে পারে আইসিসি। এইটুকু একটা দেশ একটা সিদ্ধান্ত নিয়ে যদি এই ধরনের ক্ষতিপূরণ কে অগ্রাধিকার না দিয়ে তার দেশের প্লেয়ারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়, ওই যে কথা বলে শুরু করেছিলাম, সেটা আপনি কিভাবে ব্যাপারটা দেখেন তার উপর নির্ভর করে। আমি তো মনে করি কলকাতাবাসী হিসেবে, একজন ক্রিকেট ভক্ত হিসেবে, আমরা যদি বা ইডেনে নাক দেখতে পেতাম, এখন নাকের বদলে নড়ুন ছাড়া কিছুই দেখতে পাবো না। কোথায় আমাদের মহারাজা? তিনি এরপরেও যদি চুপ করে থাকেন তাহলে ধরে নিতে হবে, কি আর বলবো, এমনিতেই তাকে খুব বীরপুরুষ বলে বাঙালি জানে না, আর এরপরেও যদি তিনি প্রতিবাদ না করেন, এইভাবে কলকাতার মতো ভেন্যুকে, ইডেন গার্ডেন্সের মতো ভেন্যুকে বঞ্চিত করার জন্য, তাহলে কবে কার বিরুদ্ধে প্রতিবাদ করবেন? দিদির সঙ্গে পরামর্শ করুন না, দিদি আপনাকে স্ট্র্যাটেজি বাতলে দিতে পারে। ভালো থাকবেন, নমস্কার, ফিরে আসছি 9টায়।